আওয়ামী লীগ সম্ভবত ইতিহাসের একটি ভয়ঙ্কর ঝুঁকি নিতে যাচ্ছে। বাংলাদেশে যে সকল আওয়ামী লীগ নেতৃবৃন্দ রয়েছেন তারা নড়াচড়া করছেন। তাতে আমেরিকাতে, এবং ইংল্যান্ডে যে সকল কথাবার্তা শুনলে জিনিসগুলো মনে হচ্ছে যে তারা খুব দ্রুত দেশে ফিরবেন। এটি কয়েকটি স্তর কাজগুলো করবেন এবং তারা আইনের কাছে নিজেদেরকে সমর্পণ করবেন। যখন তারা এই আইনের কাছে নিজেদেরকে সমর্পণ এই সময়টাতে বাংলাদেশের টোটাল বিচার ব্যবস্থা রীতিমতো আন্তর্জাতিক চাপের উপর। যে সকল নেতৃবৃন্দ এই মুহূর্তে দেশের বাইরে আছেন, ধরুন রাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেনকে যদি কেউ নাজেহাল করার চেষ্টা করে কোনো আইন আদালত কোর্ট কাছারিতে, সঙ্গে সেটা পৃথিবীতে ভাইরাল হয়। দ্বিতীয়ত আমরা যেটা বোঝার চেষ্টা করছি এখন যে তাদের জীবনের সবচেয়ে বড় ভুল হয়েছে, সবচেয়ে বড় ভুল হয়েছে যে মবের ভয়ে গণভবন থেকে হেলিকপ্টারে করে হাসিনাকে দিল্লিতে পাঠানো হয়। এই কাজটি আওয়ামী লীগের যে সবচেয়ে বড় ভুল। হাসিনা যদি থাকতেন এবং সেক্ষেত্রে যদি গণভবন ভেঙে লোকজন ঢুকতো, সেনাবাহিনী যদি তাদের দায়িত্ব পালন করতে না পারে, সেনাবাহিনীর ডিসব্যান্ড হয়ে যায়। সেই ঝুঁকি সেনাবাহিনী কোনোদিন নিত। শ্রীলঙ্কা একটি উদ্ভূত পরিস্থিতি বাংলাদেশের মধ্যে ঘটছে। রাজাপাকসেকে সেনাবাহিনী হেলিকপ্টারে করে নিজেদের একটা বেজে নিয়ে গেছে। তো নিজেদের একটা বেজে নিয়ে গেছে এবং সেখানে তারা কিছুদিন ছিল। সেখান থেকে তারা আবার নির্দিষ্ট সময় সে ধরুন ডক্টর শিরিন শারমিন চৌধুরী, রহিম তো এখনো পর্যন্ত সেই সেনাবাহিনীর তত্ত্বাবধানে আছে। তো শেখ হাসিনা থাকতে শব্দ করতে পারত। আর শেখ হাসিনাকে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করতে হতো, তার সম্মান মর্যাদা রক্ষা করেই তাকে করতে হতো। আদারওয়াইজ বাংলাদেশের যে রাষ্ট্রীয় বিধি ব্যবস্থা এটি মুখোমুখি পড়তো এবং ভারত সরাসরি হস্তক্ষেপ করার মতো ঝুঁকি নিত যদি হাসিনার উপর। ফলে পুরো পরিস্থিতিতে সেনাবাহিনীর যে সকল কর্তাদের কথা, উপদেষ্টাদের কথা শুনে শেখ হাসিনা হেলিকপ্টার, আর সেই হেলিকপ্টার নিয়ে আবার সামরিক বিমানে করে যেভাবে সে দিল্লিতে চলে গেছে, জিনিসটি এখন বুঝতে পারছে তাদের একটা রাজনীতির আন্ডার। ঠিক একই ঘটনা কিন্তু ১/১১-র সময় ঘটেছিল। ১/১১-তে শেখ হাসিনা স্ট্রং ছিলেন, মানসিক বিদেশে পাঠানোর প্রাণান্ত চেষ্টা করা হয়েছিল, তিনি যাননি। পরে তিনি যখন বিদেশে গেলেন, দেশ থেকে না আসেন, চেষ্টা করা হয়েছিল, তিনি সর্বশক্তি নিয়োগ করে ইংল্যান্ড থেকে তিনি বাংলাদেশে ফিরে এসেছিলেন। ফলে আসার পর তিনি জেলায় গেছেন, সবকিছু হয়েছেন, কিন্তু ক্ষমতায় ফিরে পেয়েছেন। একইভাবে জিয়াকে কিন্তু জেনারেল আহমেদের জমানাতে ব্রিগেডিয়ার বারিকের দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে বিদেশে পাঠানোর জন্য, এবং তিনি শতভাগ রাজি হয়ে গেছিলেন। কাপড় চোপড় রেডি করে নিয়ে যাবেন, তাকে ক্যান্টনমেন্টের মনিউল হোসেন রোডের বাসভবন থেকে নিয়ে তারপরে শেষে বিমানবন্দরে পৌঁছে দেবেন ব্রিগেডিয়ার বাড়ি। এই কথাগুলো আমার বলা না, ব্রিগেডিয়ার বাড়ির টেলিভিশন টক শোতে তিনি এই কথাগুলো বলেছেন প্রকাশ্যে। বেগম জিয়া যাবেন ঠিক এই সময়টাতে পাগলা মেজর আছেন একটা, মেজর আক্তার, বিএনপি থেকে বহিষ্কৃত, জামাতে গেছে। আজকে বিএনপি যে ক্ষমতা, কিন্তু সেই মেজর আক্তারের মানে সময় হয় কি, আমরা সবসময় তেলবাজ দেখে পছন্দ, যে হুজুর হুজুর করে তাকে খুব পছন্দ, কিন্তু আমার সঙ্গে যে বেয়াদবি করে কখনো কখনো তার কারণে যে আমার জীবন বাঁচে। আজকে তারেক রহমান সাহেব ক্ষমতায়, প্রধানমন্ত্রী, যদি সেই দিন মেজর আক্তার এই ভূমিকাটা না নিতে, তাহলে তারেক রহমান সাহেবের আসা হতো না, আর জিয়ারও বাংলাদেশে আসা হতো। জীবন তাদেরকে লন্ডন আমেরিকায় থাকা কথা মানে মেজর আক্তার বলেনি, মানে আক্তার সাহেব আমাকে বলেছে। বাট আমি যখন এটা ব্রিগেডিয়ার বাড়ির মুখ থেকে শুনছি, যে টেলিভিশন তিনি বলেছেন যে রওনা করলাম জিয়া কাপড় চোপড় করা, সে তারেক রহমান সাহেব এই ঘটনা জানেন। মেজর আক্তার ঢুকেছেন সেখানে হন্তদন্ত, ঢুকে তিনি এই অবস্থা দেখে তিনি অবাক হয়ে গেছেন। তিনি ম্যাডামকে বললেন যে ম্যাডাম শুরু করছেন আপনি যদি চলে যান রাজনীতি থেকে বাংলাদেশে আসতে পারবেন, বিএনপি থাকবে, বিএনপির কোনো লোক আর জীবনে কখনো অর্গানাইজ হতে থাকবে, আপনি যেতে পারবেন না, মরে গেলেও যেতে পারবেন, আমার লাশের উপর দিয়ে যেতে। ডায়ালগ, আমার লাশের উপর দিয়ে যেতে। একটা ভালো গুণ ছিল কি জানেন, বেগম জিয়া যে আক্তারদের মতো লোকদেরকে শুনতেন, ললির মতো লোকদেরকে, যারা বিএনপির এখন যারা নেতৃত্ব তাদের দৃষ্টিতে বেয়াদবিতজ্ঞ, কর্নেল অলির সাথে বেগম জিয়ার সবচেয়ে বিশ্বস্ত সম্পর্ক ছিল। সাইফুর রহমানের সাথে বেগম জিয়ার সেই সম্পর্ক ছিল। তিনি এই কথাগুলো শুনতেন। শোনার ফলে কি হলো, যাকে বলা হয় জিয়া থেকে গেলেন, ইতিহাস রচিত হলো, 1/11 হলো, এবং ওই যে তিনি 1/11-এর সময় যে টিকে গেলেন, এরপর তাকে আবার বিদেশে পাঠানোর জন্য শেখ হাসিনা কত চেষ্টা করেছে। যদি বিদেশে যেতেন তাকে জেলে, বিদেশে যান, জেলে গেছেন, জেল থেকেও তাকে আবার বিদেশে পাঠানোর জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল, তাও জানি। জিয়ার জেল থাকা কি তার মৃত্যু, তার যে বিয়োগাত্মক মৃত্যু, এই মৃত্যুই আজ তারেক রহমান সাহেবকে ক্ষমতায় বসিয়েছে।
যেই প্রশ্নটি শুরুতে একটু করতে চাই যে আমরা দেখলাম যে 9 জন সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হলো, কোথাও কোথাও রদ বদল করা হচ্ছে, পুলিশের আইজি চেঞ্জ করা হলো, স্বরাষ্ট্র সচিবকে মন্ত্রী পরিষদ সচিব করা হলো নসিমুল গনি সাহেবকে। আমরা জানি যে প্রশাসনের বেশ কিছু জায়গা দখল করে নিয়েছে জামাত। এই 18 মাসে তারা তাদের পছন্দ মতন আমলাদের নিয়োগ দিয়েছে, সচিবদের নিয়োগ দিয়েছে, প্রশাসনের বিভিন্ন পর্যায়ে শীর্ষ কর্মকর্তাদের নিয়োগ দিয়েছে, রদ বদল করেছে। আপনার কি মনে হয় যে এই রাহু থেকে সহজেই বিএনপি মুক্ত হতে পারবে? সরকার গঠনের পরে পরিবর্তনগুলো হবে, এটা তো খুব স্বাভাবিক। কেন এই পরিবর্তনগুলো হওয়াটাই স্বাভাবিক ভাবে দেখতে হবে। কারণটা হচ্ছে যে প্রথমত আসি আমরা চুক্তিভিত্তিক নিয়োগের বিষয়। চুক্তিভিত্তিক নিয়োগ তো এক ধরনের চাকরি, যেটা চুক্তিভিত্তিক নিয়োগের ব্যাপারে যারা নিয়মিত সরকারি চাকরি করেন, সেটা যে সেক্টরে প্রশাসন বলেন, পুলিশ বলেন, অন্য কোনো সেক্টরও যদি হয়, এখানে কিন্তু এর প্রচন্ড বিরোধিতা আছে। কারণ চুক্তিভিত্তিক চাকরিতে নিয়োগ করা হলে যখন চুক্তিভিত্তিক নিয়োগ হয় তখন 5টা পর্যায়ে আপনার পদোন্নতি বঞ্চিত হয়ে যায় মানুষ, বা তাদের পদোন্নতিটা দেওয়া যায়, পদগুলো খালি হয় না। সেই কারণে কিন্তু এক সরকারের সময় যারা চুক্তিভিত্তিক নিয়োগ থাকেন, পরবর্তী সরকারের সময় তাদের চুক্তিভিত্তিক নিয়োগে থাকার কন্টিনিউ করার খুব একটা কারণ নেই। এবং যেটা নানান দেশে হয়ে থাকে যে আপনি ওই সরকারের আমলে আপনাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে, যখন নতুন সরকার আসবে ইচ্ছা বলে তার আগেই ত্যাগ করে চলে যেতে, সেটা সবার জন্য সম্মানজনক হয়। বাট আমাদের দেশে তো আমরা এটা করি না, কেউ করেন না। নিয়োগের কাউকে দু একটা উদাহরণ ছাড়া কাউকে আমি দেখিনি যে তারা নিজের থেকে সরে। স্বাভাবিকভাবে আপনি যখন সরকার পরিবর্তন হবে, সেই সরকার আপনাকে রাখবে কিনা বা আপনি থাকার জন্য তদবির করবেন কিনা, নানান ব্যাপার। যে চুক্তিভিত্তিক নিয়োগগুলো বাতিল হচ্ছে বা যারা চুক্তিভিত্তিক নিয়োগে আছেন, যারা ইউনূসের সময় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন, স্বাভাবিকভাবে তারা নিজের থেকে সরে যাওয়াটা তাদের জন্য খুবই সম্মানজনক হবে। এবং সরকার কিন্তু এগুলো আস্তে আস্তে সরিয়ে, এটাকে আমি একটা স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখি। চুক্তিভিত্তিক নিয়োগ নয়, নানান ক্ষেত্রে প্রশাসনের বিভিন্ন সংস্থা পরিচালক রদবদল করা হচ্ছে, সচিবদের রদবদল করা হচ্ছে। মানে আমার প্রশ্ন হচ্ছে যে জামাত যেভাবে সাজিয়ে গেছে এই 18 মাসে, তাদের অনুগত ব্যক্তিদের দিয়ে প্রশাসন সাজিয়েছে, এই জায়গা থেকে কি খুব সহজেই নিজেকে করতে পারবে কিনা, একটা সেফ জায়গায় নিয়ে আসতে পারবে কিনা? আমার কাছে যেটা মনে হয় যে যারা প্রজাতন্ত্রের চাকরি করে, প্রজাতন্ত্রের সবাই চাকরি তো করেন, সবাই তো প্রজাতন্ত্রের না, তাদের নিজেদেরকে তো প্রজাতন্ত্রের কর্মচারী মনে করেন না। কেউ কেউ দল করেন, দলবাজ কর্মকর্তা আছে, দলের আদর্শের প্রতি অনুগত কর্মকর্তা আছেন, বাট এটার সংখ্যা কিন্তু খুব কম। ওইভাবে যদি দেখেন, ওই ছাত্র রাজনীতির মতো বা দেশের রাজনীতির মতো 2-3-5% মানুষ এই ধরনের একেবারে সরাসরি রাজনৈতিক অঙ্গনের সাথে জড়িত বা রাজনৈতিক নেতাদের সাথে যাদের ধরম মহরম আছে, এরকমটা আছে। আইজিপি পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন সাহেব, তিনি আওয়ামী লীগের সময় স্যাক্ট হলেন, তিনি একসময় ছাত্র দল করতেন, এই অভিযোগে সহকারী পুলিশ সুপার হিসেবে তিনি জয়েন করেছিলেন। পরবর্তীতে আবার বিএনপি ক্ষমতায় এলো, তাকে আবার পদায়ন করা হল, বিভিন্ন জায়গায় তিনি পুলিশ সুপার হিসেবে কাজ করেছেন। আবার আওয়ামী লীগ এসে তাকে স্যাক করলো, তাকে সাময়িকভাবে বরখাস্ত করার পরে স্থায়ীভাবে বরখাস্ত করলো। এই ব্যক্তিকে আবার এসে আইজিপি পদে নিয়োগ দিল। কে ভালো কাজ করেছে, কে খারাপ কাজ করেছে আমি সেই বিশ্লেষণ যাচ্ছি না। বিষয়টা হচ্ছে যে রাজনৈতিক ভাবেই এই শীর্ষ পদগুলোতে নিয়োগ দেওয়া হচ্ছে, আবার পছন্দ না হলে বাদ দিয়ে দেওয়া হচ্ছে আর এক দল যখন ক্ষমতা আসে। এই ট্র্যাডিশন যদি অব্যাহত থাকে তাহলে আমাদের মুক্তি কোথায়? প্রথমত এই ট্র্যাডিশন থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আপনি যদি একটা ব্যক্তির কথা আলোচনা বা কিছু কথা যদি চিন্তা করেন, যাদেরকে অন্য কোনো রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের সাথে যুক্ত থাকার কারণে অন্যায়ভাবে বের করে দেওয়া হলো, নিশ্চয়ই আপনার যদি স্পেসিফিক কারণ থাকে, স্পেসিফিক আপনি কোনো অভিযোগ প্রমাণ করতে পারতেন, দুর্নীতির অভিযোগ কিংবা ওনার অসদাচরণের অভিযোগ, অথবা আপনি তাকে অদক্ষতার অভিযোগ, মানে কিছু যদি আপনি জেনুইন কোনো কারণ ছাড়া যদি কাউকে এরকম বের করে দেন, স্বাভাবিকভাবে তার কিন্তু ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। সুতরাং এটাকে আমি যদি তিনি আবেদন করে থাকেন বা তার প্রতি একটা ন্যায় বিচার করা দরকার মনে করে থাকলে এই ন্যায় বিচারটা হতে। এখন ওইসব ব্যক্তিকে নিয়ে আপনি ডিপ অ্যানালাইসিস করতে পারি আমরা, একেবারে ভিতরে ঢুকতে পারে সাংবাদিক, তার পুরা জীবনটা, পুরা চাকরি জীবনটা, পুরা রাজনৈতিক ছাত্র দল করেছে অথবা ছাত্রলীগ করেছে অথবা শিবির করেছে, বিশ্ববিদ্যালয়ে নানান কারণে নানান ছাত্র সংগঠনের সাথে অনেকের একটা পুরো যোগাযোগ হয় অথবা হালকা যোগাযোগ থাকে। তাদের বিশ্ববিদ্যালয়গুলোর যে সংস্কৃতি, যে মনোরম সংস্কৃতি ছিল, যে চাপ ছিল, সেখানে কিন্তু অনেক ভালো ছাত্রকেও এইসবে ইনভলভ হতে। আপনি যখন সরকার পরিবর্তন হবে, আপনি তখন ওই যে তখন কি কর্মী ছিল এটার ভিত্তিতে বিবেচনা করে তার প্রতি যদি অন্যায় করে, তো একটা ন্যায় বিচার পেতেই হবে। এবং এই আমি আপনার সাথে একদম একমত যে এই কারণে কাউকে বের করে দেওয়া, কাউকে গ্রহণ করা, এইটার
রীতিটাকে পরিবর্তন করতে হবে। আমি বুঝতে পারি যে যখন আমি ওএসডি হই অথবা আমি 12 বছর ওএসডি থাকি, তখন আমি নিশ্চয়ই বুঝি যে আমার কি ধরনের ট্রমা, ফ্যামিলির উপরে, আমার বাচ্চাদের উপরে, আমার বন্ধু বান্ধবের উপরে এবং আমার নিজের উপরে কি ধরনের ট্রমা। আমাদেরকে যারা আমরা অন্যান্য কারণ ছাড়া, অন্যান্য কোনো অন্যায়, দুর্নীতি বা অদক্ষতা বা অসদাচরণ এসব না করে যারা চাকরি করছি, তাদের উপরে যখন অন্যায়টা করা হয়, তখন কিন্তু এই জিনিসগুলো অনেক বড় করে দেয় এবং এখান থেকে বেরিয়ে আসতে হবে। আমি মনে করি এখান থেকে সরকারকে বেরিয়ে আসে। আমি চাইবো যে বর্তমান সরকার, যারা সরকার গঠন করে, তারা এই কারণে কাউকে, তাদের কাছে ক্ষমতা আছে, 25 বছর হলে আপনি বাড়ি পাঠিয়ে দিতে পারেন, কিন্তু করবেন না। এটি তো একটি বিষয়, ন্যায় অন্যায় প্রশ্নে ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে যে কথাগুলো বললেন, কিন্তু প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে বা কর্মকর্তা হিসেবে আপনারা যারা কাজ করছেন, যাদেরকে এইভাবে দলীয় বিবেচনায় বা সামান্য অজুহাতে এইভাবে অব্যাহতি দেওয়া হচ্ছে চাকরি থেকে বা সাময়িক বরখাস্ত করা হচ্ছে, যেভাবেই হোক না, আপনারা তো কাজ করতে পারেননি, অথবা এখন যারা রয়েছেন প্রশাসনের বিভিন্ন পর্যায়ে, যদি রাজনৈতিক সরকারগুলো এই ধরনের বিভিন্ন চাপের মুখে রাখে, তাহলে কাজ করবেন কিভাবে নিশ্চিন্তে? স্বাধীনভাবে তো কাজ করার কোনো পরিস্থিতি থাকে না, এবং যার কারণে তো রাষ্ট্র নানানভাবে ক্ষতির সম্মুখীন। অবশ্যই কাজ করতে না দিলে আপনি তাকে বেতন দিচ্ছেন, বেতন ভাতা দিচ্ছেন, নানান সুযোগ সুবিধা দিচ্ছেন, তো তাকে জনগণের ট্যাক্সের টাকায় তো আপনি দিচ্ছেন, তো সুতরাং তার কাছে তো সেই সার্ভিসটা পেতে হবে। রাজনৈতিক বিবেচনায় এসব করা হলে জনগণ সার্ভিস থেকে বঞ্চিত হয়, রাষ্ট্র বঞ্চিত হয়, শেষ পর্যন্ত দেশ ক্ষতিগ্রস্ত। এই জন্য যেটা একদম বটম লাইন যেটা হওয়া উচিত, এই রাজনৈতিক বিবেচনায়, দলীয় বিবেচনায় কারো প্রতি কোনো অন্যায় যদি এটা না করেন, তাহলে ওই যে ভবিষ্যতে আপনি যেটা বললেন, ভবিষ্যতে আর কাউকে ফিরিয়ে আনার দরকার হবে। আমি 5 বছর বা আগামী 3 বছর যতদিন সরকার আছে, ততদিন এই কাজটা যদি আমরা কন্টিনিউ করতে পারি, যে আপনি কাউকে অন্যায়ভাবে করে দিবেন না রাজনৈতিক বিবেচনায়, তাহলে কিন্তু আর ফিরিয়ে আনার প্রশ্ন